আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা যারা যারা আমার এই লাইভ ভিডিওটি দেখছেন, আমার সাউন্ড শুনতে বা বোর্ড দেখতে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা কে কোথা থেকে আমার ক্লাসটি দেখছেন অবশ্যই নিজের জেলার নামটি মেনশন করে কমেন্ট করবেন। আচ্ছা, আমি জাস্ট একটু চেক করে নিচ্ছি যে আমাদের টেকনিক্যাল সবকিছু ঠিক আছে কিনা। আশা করছি সবকিছুই ঠিক আছে। তো যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ওকে, তাহলে আর দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি, কারণ এমনিতেই আমাদের হাতে খুব সময় কম। তো আগেই বলেছিলাম যে আজকে আমরা হচ্ছে 42তম বিশেষ বিসিএস এর জন্য সংক্ষিপ্ত একটা সাজেশন দেব, অর্থাৎ কোন টপিকগুলো খুব গুরুত্ব সহকারে বলবো। সব টপিকগুলোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এরপরে আমরা কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিব এবং পাশাপাশি আমরা বিন্যাস এবং সমাবেশ এই গুরুত্বপূর্ণ টপিকটি থেকে, যেহেতু প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়, এই জন্য এই টপিক থেকে আমরা কিছু বেসিক আলোচনা সহ যে প্রশ্নগুলো বিগত পরীক্ষাগুলোতে আসছে বা আসতে পারে, এই প্রশ্নগুলো আমরা জাস্ট সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তো আপনারা একটু কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আরো অনেকেই এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে একটু আসি যে আমাদের এই 42তম বিসিএস এর জন্য কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কি। সব টপিকগুলো, আমি আবারও বলছি যে সব টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরেও যে টপিকগুলো আশা করা যায় যে প্রশ্ন থাকবেই, এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করি, সেক্ষেত্রে আমাদের জন্য পরীক্ষায় ভালো ফলাফল করার সহজ হবে। তো প্রথমেই আসি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কিন্তু অনেক বিশাল বড় একটা টপিক বা বড় একটা চ্যাপ্টার। তো এখান থেকে আমরা আসলে কোন বিষয়গুলো পড়বো আর কোন বিষয়গুলো বাদ দেবো, আপনি যদি বিগত প্রশ্নগুলো দেখেন তাহলে এখান থেকে কিন্তু মৌলিক সংখ্যা নিয়ে প্রায় প্রশ্ন হয়ে থাকে। এরপর আমাদের দশমিক ভগ্নাংশ যেটা আমরা বলি, এই দশমিক সংখ্যার গুণ ভাগ বা যোগ বিয়োগ, যেটাকে আমরা সরল অঙ্ক বলতে পারি, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের এই বাস্তব সংখ্যা থেকে হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমরা একটু গুরুত্ব দিয়ে দেখব, কারণ এই বিষয়গুলো খুব সহজ, জাস্ট একটু ক্যালকুলেশন পারলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাস্তব সংখ্যার মধ্যে বিভাজ্যতা, যে কতগুলো মৌলিক গুণনীয়ক আছে বা কতগুলো গুণনীয়ক আছে, সর্বোচ্চ গুণনীয়ক কোন সংখ্যাটির, ইত্যাদি। যে বিভাজ্যতা, এই বিভাজ্যতা থেকে কিন্তু প্রশ্ন থাকেই। তো এই সমস্ত টপিকগুলো বেছে বেছে পড়লেই আশা করা যায় যে, আচ্ছা আমি একটু সাইলেন্ট করে নিচ্ছি, সাউন্ড হচ্ছে। ওকে, এরপরে আমরা পাটিগণিতের দিকেই যাচ্ছি, যে পাটিগণিতের মধ্যে কোন টপিকগুলো দেখব। শতকরা লাভ ক্ষতি, লাভ ক্ষতি, এরপর হচ্ছে মুনাফা আসল, আর হচ্ছে অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত ও লসাগু গসাগু। ইদানিং দেখা যাচ্ছে যে অনুপাত সমানুপাত এবং লসাগু গসাগু প্রায় একসাথে মিক্সড করে এই প্রশ্নটা হয়ে থাকে। তো এই জন্য আমরা এই দুটো টপিক একসাথে করে দিলাম, যে অনুপাত সমানুপাত, লসাগু গসাগু। আচ্ছা, এরপরে আমি সরাসরি বীজগণিতে চলে যাব। পাটিগণিত আর খুব বেশি গুরুত্ব দেব না, কারণ বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের বীজগণিতের প্রশ্নগুলো একটু বেশি থাকে। ওকে, আচ্ছা, ইসরাত জাহান আছেন আমাদের সাথে খিলকা থেকে। ওকে, আপনি দেখতে থাকেন ভিডিওটি, আশা করা যায় যে অনেক বেশি উপকৃত হতে পারবেন।
এরপরে আমরা যে টপিকটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সূচক লগারিদম। সূচক এবং লগারিদম গত 39তম বিসিএস এর সূচক থেকে প্রশ্ন ছিল। আশা করা যায় যে 42তমতেও সূচক অথবা লগারিদম যে কোনো টপিক থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে। এরপরে অসমতা থেকে গত 39তম বিসিএস এর 2টি প্রশ্ন আসছে অসমতা থেকে। তো অসমতা এবং সমীকরণ এই দুইটি আমরা খুব ভালো মতো পড়বো বা খুব ভালো মতো সময় দেওয়ার চেষ্টা করব এই টপিকটিতে। এরপরে বিন্যাস সমাবেশ, এটা তো একদম কমন একটাই হয়ে গেছে যে এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন থাকবেই, অর্থাৎ থাকবেই বিন্যাস অথবা সমাবেশ থেকে আপনার প্রশ্ন থাকবেই। বিগত 35তম থেকে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন প্রত্যেকটা বিসিএস পরীক্ষাতেই কিন্তু বিন্যাস সমাবেশ থেকে আমাদের প্রশ্ন ছিল। এরপর আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে ধারা, গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। এই ধারা থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন হয়, গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা থেকে। আচ্ছা, 9 নম্বর টপিকটি হচ্ছে অসমতা, তো আপনাদেরকে দিয়েছি অসমতা সমীকরণ, বিন্যাস সমাবেশ, জ্যামিতি তো পড়তেই হবে, এবং সেট, জ্যামিতি এবং সেট। তো জ্যামিতি থেকে মানে ভয় পাওয়ার কিছু নেই, জ্যামিতি অনেক বড় একটা অধ্যায় হলেও আমরা জাস্ট এখান থেকে কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এই কয়েকটা টপিক নিয়ে যদি জাস্ট একটু মানে বেসিক যে আইডিয়াগুলো আছে এই বেসিক আইডিয়াগুলো জানা থাকলে আপনি অ্যান্সার করতে পারবেন। তো এই সবগুলো টপিকের উপরে আমার মোটামুটি লাইভ ক্লাসগুলো আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, অনলাইন স্টাডি রুমে। তো সেখান থেকে আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও আজকে আপনাদের এখানে আমরা এই বিন্যাস এবং সমাবেশ এই টপিকটি নিয়ে আলোচনা করব। তাছাড়াও আপনাদের কাছে কঠিন মনে হয় এমন টপিকগুলো যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে পরবর্তী ক্লাসটি আমি সেই টপিকে রাখার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ এই 42তম বিসিএস পরীক্ষার আগেই আমি সবগুলো টপিক আপনাদের এই গ্রুপে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি বিন্যাস সমাবেশ। যেহেতু আজকের ক্লাসটি শুধুমাত্র হচ্ছে আমাদের 42তম বিসিএস প্রস্তুতির জন্য, তো আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই এই 42তম বিসিএস পরীক্ষার্থী। তো আপনারা তো অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট, তো যেই কারণে এই বিন্যাস সমাবেশটা কিন্তু আপনাদের একদম পড়ে আসছেন, অর্থাৎ জানা একটা জিনিস, হয়তো দীর্ঘদিন প্র্যাকটিস নাই বা এই ইসে নাই, আপনারা এই ধাপটাতে নাই, অন্য ক্যাটাগরিতে চলে গেছেন, যার কারণে হয়তো এটা প্র্যাকটিসের মধ্যে নাই। তো একটু যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পূর্বের বিষয়গুলো মনে পড়ে যাবে। আর সায়েন্সের স্টুডেন্টগুলো দেখা যায় যে আগাগোড়াই আপনার গণিতে ভালো থাকে বা ভালো হয়। তো সেই হিসাবে আসলে এই বিন্যাস সমাবেশ আপনাদেরকে শেখানোর মতো আমার কিছুই নাই, জাস্ট আমার বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি যে এই জিনিসগুলো জানি বা আপনাদের যদি কোনো কাজে লাগে এই জন্য জাস্ট এই জানা বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে বিন্যাস হচ্ছে পারমুটেশন, যেটা হচ্ছে সাজানো, এক কথায় আমরা বলতে পারি সাজানো যায় কতভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা প্রশ্ন ধরতে পারি না যে আসলে এটা কি বিন্যাস থেকে আসছে নাকি সমাবেশ থেকে আসছে, কারণ দুইটা প্রায় সেম ক্যাটাগরি। তো একটা জিনিস মনে রাখবেন যে বিন্যাসের ক্ষেত্রে প্রশ্নের মধ্যে অবশ্যই আপনার এই জিনিসগুলো থাকবে, কত প্রকারে বিন্যাস করা যায় বা কত প্রকারে সাজানো যায়, কত প্রকারে বিন্যাস করা যায় বা সাজানো যায়। আর সমাবেশের ক্ষেত্রে যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে কত প্রকারে দল গঠন করা যায়, কতগুলো কমিটি গঠন করা যায়, কত প্রকারে বাছাই করা যায়। তাহলে এটা হচ্ছে বিন্যাসের জন্য, যে বিন্যাস করা যায় বা সাজানো যায়। আর সমাবেশের জন্য আমাদের কিভাবে প্রশ্নটা ধরবো, কারণ আমরা প্রশ্নের অ্যান্সার করতে পারি, সূত্রটা আমরা সবাই জানি, একটা এনপিআর আর একটা এনসিআর। তো প্রশ্ন হচ্ছে যে কখন কোনটা ইউজ করব। তো যখন বিন্যাস বা সাজানো যায় এটা থাকলে আমরা ধরে নিব এটা বিন্যাসের অঙ্ক। আর যদি বাছাই করা যায়, কত প্রকারে বাছাই করা যায়, বা আমাকে এখানে যদি বলে যে দল গঠন করা যায় বা কমিটি গঠন করা যায়, একই কথা, অথবা সমাবেশ করা যায়। তো এই যে যে বিষয়গুলো এটা হচ্ছে আমাদের সমাবেশ
আর উপরেরটা হচ্ছে সাজানো যায় বা বিন্যাস করা গেলে এটা হচ্ছে আমাদের বিন্যাসের অঙ্কগুলো। তো আশা করি আপনারা এরপর থেকে ধরতে পারবেন যে আসলে কোনটা বিন্যাস থেকে আসছে আর কোনটা সমাবেশ থেকে আসছে। ওকে, আপনাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, এটা কি আমার নেটের প্রবলেম নাকি কমেন্ট করছেন না? আমি আসলে কোনো কমেন্ট পাচ্ছি না আপনাদের। যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে বলবেন, না হলে করার প্রয়োজন নেই আপাতত, সরাসরি আর কি মনোযোগ সহকারে ক্লাসটি করলেই হচ্ছে। তো বিন্যাসে যাচ্ছি প্রথমেই। বিন্যাস হচ্ছে সাজানো, যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, এন সংখ্যক মানে যে কোনো সংখ্যক থাকতে পারে, এই জন্য আমি জাস্ট একটা ধরে নিলাম এন সংখ্যক। এনটাকে আমরা সাধারণ হিসাবে বিবেচনা করি, এনটা হচ্ছে সাধারণ সংখ্যা হিসাবে বিবেচনা করা হয়, যার কারণে ম্যাক্সিমাম অঙ্কগুলোতেই আমরা কিন্তু ধরে নিই এন, সাধারণতম পদ বলি বা যেটাই বলি, তার মানে এনটা হচ্ছে সাধারণ সংখ্যা, এর মান 1 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে। তো এজন্য আমরা বললাম যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা। আমি সম্পূর্ণটা লিখছি না, আশা করা যাচ্ছে যে আপনারা কথা শুনে বুঝতে পারবেন। বিন্যাস সংখ্যা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা হচ্ছে এনপিআর। একই সাথে আমি যদি সমাবেশ সংখ্যা বলে যাই, সমাবেশ সংখ্যা একই কথা, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা হবে এনসিআর। এটা পারমিউটেশন, এই জন্য আমাদের পারমিউটেশন থেকে পি ব্যবহার করি এখানে অপারেটর হিসাবে, আর এখানে আমাদের সমাবেশ বা কম্বিনেশন, সেখান থেকে অপারেটর হিসাবে আমরা সি ইউজ করি। আচ্ছা, তো এটা আপনারা জানেন বা আপনাদের জানা বিষয়। তো এটার জন্য দুইটা সূত্র আছে, এনপিআর এর একটা ফর্মুলা আছে, এনসিআর এর একটা ফর্মুলা আছে। এটার ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে n মাইনাস r ফ্যাক্টরিয়াল, আর এনসিআর এর ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ভাগ r ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ওকে, তো একটা বিন্যাস সংখ্যা, একটা সমাবেশ সংখ্যা। এই যে ফ্যাক্টরিয়াল বললাম, এই ফ্যাক্টরিয়ালটা আমাদের অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে অপরিচিত, আবার অনেকের কাছে পরিচিত হলেও এখনো দেখা যাচ্ছে যে একটু কঠিন কঠিন মনে হয়। তো আমি ধরে নিলাম যে যাদের কাছে কঠিন মনে হয় তাদেরকে একটু সহজ করানোর জন্য একটু আলোচনা করে যায়। তো ফ্যাক্টরিয়ালটা হচ্ছে আমরা সাইন দিতে পারি এইটা বা এরকম n ফ্যাক্টরিয়াল বা ফ্যাক্টরিয়াল n, দুটো সাইনেই লেখা যায়। এটার অর্থ হচ্ছে, যেমন আমি যদি 5 ফ্যাক্টরিয়াল বলি তাহলে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট মিনস 120। অর্থাৎ ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল হচ্ছে ফ্যাক্টরিয়াল। ওকে, ফ্যাক্টরিয়াল 4 বলতে বোঝাবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট মিনস 24 ইত্যাদি। তো ফ্যাক্টরিয়াল জিনিসটা আশা করি ক্লিয়ার। যত বড় সংখ্যা থাকবে ওই সংখ্যা থেকে জাস্ট শেষ পর্যন্ত। যদি আমাদের n থাকে তাহলে এক করে কমতে থাকবে, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এভাবে করে ডট ডট করে শেষ পর্যন্ত দেখা যাবে 3 টু 1 এ গিয়ে শেষ হবে। ওকে, আচ্ছা, তো এরপরে এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, যেটার মান হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, তার মানে এই 5 ফ্যাক্টরিয়ালকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বা ফ্যাক্টরিয়াল 4। যেহেতু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটার মান হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে এই ফ্যাক্টরিয়াল n, এটা মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। আবার যদি আমি n মাইনাস 1টাকেও রেখে দেই তাহলে পরবর্তীতে হবে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। যদি বুঝতে কোনো প্রবলেম হয় বা আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, অর্থাৎ যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল হবে ওই সংখ্যাটি এবং তার পূর্ববর্তী সংখ্যাটির ফ্যাক্টরিয়ালের গুণফল। যেমন আমার এখানে আসছে হয়তো বের করতে বলছে যে 20 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 15 ফ্যাক্টরিয়াল, এটার মান বের করতে বলছে। এখন আমাদের তো ক্যালকুলেটর নেই, তো ক্যালকুলেটর ছাড়া এটা সমাধান কিভাবে করা যায়, বা আর একটু ছোট করে দিই, বললাম যে 18 ফ্যাক্টরিয়াল, 20 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 18 ফ্যাক্টরিয়াল, এটার মান বের করতে বললো। তো
তো এখন যদি 20 থেকে 1 পর্যন্ত গুণফল বের করতে চাই তাহলে সেটাও কিন্তু ক্যালকুলেটর ছাড়া প্রায় অসম্ভব। অসম্ভব বলবো না, মানে সম্ভব, কিন্তু সময় লাগবে। একই রকম ভাবে 18 এর ক্ষেত্রেও সেম জিনিস। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি যে 20 ইন্টু 19 ইন্টু হচ্ছে 18 ফ্যাক্টরিয়াল, 20 ইন্টু 19 ইন্টু হচ্ছে 18 ফ্যাক্টরিয়াল। কারণ আমরা জানি যে কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে হচ্ছে ওই সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার ফ্যাক্টরিয়ালের গুণফলের সমান। তো এই হিসাব করে 20 ইন্টু 19 ইন্টু 18 ফ্যাক্টরিয়াল লেখাই যায়। আর নিচে আছে আমাদের 18 ফ্যাক্টরিয়াল, এটা কেটে যাবে, রেজাল্ট হবে 380। তো এভাবে করে আমরা যেহেতু ফর্মুলাটা জানি, এটার মাধ্যমে যে কোনো বড় সংখ্যার ফ্যাক্টরিয়ালের যদি হিসাব নিকাশ করতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে এই ক্যালকুলেশনগুলো করতে পারবো। আচ্ছা, এরপরে একটু বলে রাখি, অনেক সময় দেখা যায় যে প্রশ্ন থাকে যে 0 ফ্যাক্টরিয়াল এর মান কত। তো এটার মান একদম সহজ, 0 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, 1 ফ্যাক্টরিয়ালের মান 1, 0 ফ্যাক্টরিয়ালের মান 1। এটার প্রমাণও এর আগে আমি দেখিয়েছি। আমরা যেহেতু জানি যে n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তো n এর মান যদি 1 নিই তাহলে 1 ফ্যাক্টরিয়াল 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তো 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, আর 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটি হয়, অর্থাৎ পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে এখানে 0 ফ্যাক্টরিয়াল থাকে, অর্থাৎ 0 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1। তো আপনাদের উদ্দেশ্যে আমি একবার দেখিয়ে দিলাম। তো এখন মূলত আমরা কিছু প্রশ্নে চলে যাব যে সাধারণত সমাবেশ থেকে কোন টাইপের প্রশ্ন থাকতে পারে। যেমন আমাদের কিন্তু গত 39তম বিসিএস এ আপনারা জানেন যে সমাবেশ বিন্যাস এবং সমাবেশ মিলিয়ে একটা প্রশ্ন ছিল এরকম যে NC12 ইকুয়াল টু হচ্ছে NC6, এত হলে n এর মান কত, এত হলে n এর মান কত। তো এই প্রশ্নটা তো চলে আসছে, এই প্রশ্নটা গত 39তম বিসিএস এ চলে আসছে। এগুলো আমরা দেখবো যে কিভাবে আমরা সমাধান করি। আপাতত শুধু বিন্যাস নিয়ে একটু আলোচনা করি, দেন সমাবেশে যাচ্ছি। তো বিন্যাস থেকে এরকম প্রশ্ন থাকতে পারে। বিন্যাসের একটা প্রশ্ন নিচ্ছি আমি, 4 ইন্টু np3 সমান হচ্ছে 5 ইন্টু n মাইনাস 1, 5 ইন্টু n মাইনাস 1 p3, এত হলে n এর মান কত। তো আপনারা চাইলে অ্যান্সার করতে পারেন, যারা মানে সমাবেশ বা বিন্যাস সমাবেশে খুব ভালো, প্রশ্নটি অ্যান্সার করে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। ওকে, ফারজানা সিমা জানাচ্ছিলেন যে ক্লিয়ার, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, থ্যাংক ইউ। আচ্ছা, ডক্টর আব্দুল্লাহ কাইসার আছেন আমাদের সাথে, সোহেল রানা এবং ফারজানা করিম নাইলা আছেন। আচ্ছা, তো 4 ইন্টু np3 আর ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু n মাইনাস 1 p3, এটা হলে n এর মান কত। তো গত 39তম বিসিএস এ যেহেতু সমাবেশ থেকে এই টাইপের একটা প্রশ্ন আসছে, এই জন্য আমার মনে হয় যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করে যাওয়া উচিত। কারণ আমরা কেউই বলতে পারবো না, বা যে কোনো টিচারই হোক না কেন কেউই কিন্তু আপনাকে কনফার্ম দিতে পারবে না যে না এই প্রশ্নটাই আসবে বা এই টপিক থেকে থাকবেই, এরকম বলা যায় না। তবে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো দেখিয়েছি এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্সার পাচ্ছি না, আমি কিন্তু আপনাদের কাছ থেকে অ্যান্সার আশা করছি, কারণ আমি জানি যে আপনারা বিন্যাস সমাবেশে মোটামুটি ভালোই, যেহেতু আপনারা ইন্টারমিডিয়েট এগুলো করে আসছেন। ওকে, তারপর আমি একটু ট্রাই করে চেষ্টা করছি বা আপনাদেরকে একটু সাহায্য করছি। 4 ইন্টু np3, তো np3 কে আমরা ভেঙে দিচ্ছি, n ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, এই দুটো মাইনাস করে দিলাম। একই রকম ভাবে এখান থেকে যদি আমরা লিখি 5 ইন্টু উপরে আছে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে n মাইনাস 1 মাইনাস 3 এর ফ্যাক্টরিয়াল। তো নেক্সট লাইনে কি করা যায়, অঙ্ক করতে কিন্তু খুব সময় লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য একটু টাইম নিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো এখানে আছে n ফ্যাক্টরিয়াল, এখানে আছে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, বড়টা থেকে আমরা ছোটটাতে যেতে পারি, তাহলে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর এই n মাইনাস 1 মাইনাস একসাথে যদি লিখে যাই তাহলে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু হয়ে যায় n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। এটা যদি n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল হয়
এখান থেকে আমরা n-3 রেখে দিলাম, আর তার থেকে এক কম হচ্ছে n-4। তো এখন এই n-1 n-1 এর ফ্যাক্টরিয়াল, n-4 এর ফ্যাক্টরিয়াল, n-4 এর ফ্যাক্টরিয়াল কেটে দিলাম, তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে 4n বাই হচ্ছে n-3 ইকুয়াল টু হচ্ছে 5, এই আসছে। তো এখান থেকে আড়াআড়ি যদি গুণ করে দেই তাহলে থাকে 5n - 15 ইকুয়াল টু 4n। সো n ইকুয়াল টু হচ্ছে 15। 5n থেকে 4n মাইনাস করলে n এর মান আসবে 15। আচ্ছা, অঙ্কন শ্রেয় প্রিয়াস শর্টকাট অ্যান্সার দিয়েছেন, ভাই পারি না, ধন্যবাদ আপনাদেরকে, কারণ না পারলে আমি সমাধান করে দেব অবশ্যই। তো এখন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আবার কমেন্ট করবেন, কারণ আপনাদেরকে শেখানোর জন্য আমার এই ক্লাস নেওয়া। তো যদি ক্লাস নিয়ে আপনাদেরকে শেখাতে না পারি সেক্ষেত্রে তো ক্লাস না নেওয়াটা একই কথা ছিল। তো আপনারাও কষ্ট করে ক্লাসটি দেখছেন, আমিও কষ্ট করে ক্লাস নিচ্ছি, যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং আমার উদ্দেশ্যটা সফল হয়। এই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন না বুঝতে পারলে। হ্যাঁ, কৃষ্ণ কুমার, শর্টকাট তো অবশ্যই আছে। আগে তো এটা আমাদের বেসিক অঙ্ক, এটা হচ্ছে বেসিক ম্যাথ, একদম বিন্যাসের বেসিক ম্যাথ যেটাকে আমরা বলি, ফর্মুলার সাহায্যে জাস্ট মান নির্ণয় করা। তো বেসিক জিনিসটা অবশ্যই আপনাকে জানতে হবে, দেন হচ্ছে শর্টকাট। এটা জাস্ট আমি বিস্তারিত আলোচনা করছি, ম্যাথ কিন্তু শর্টকাটই বলা যায়, কারণ এই 4 ইন্টু n ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে n-3 ফ্যাক্টরিয়াল, আর এখানে আছে হচ্ছে 5 ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল, আর নিচে হবে n-4 ফ্যাক্টরিয়াল। কয় সেকেন্ড সময় লাগবে আপনার? n ফ্যাক্টরিয়াল ছিল, তাহলে আমার এখানে 4n থাকবে, n-1 তো এখানে বাদ চলে যাবে যখন আপনি বেসিকটা আপনার ক্লিয়ার থাকবে। তাহলে 4n, এখান থেকে n-3 ছোট বড়, আর n-4টা হচ্ছে ছোট, তাহলে বড়টা থাকবে আর ছোটটা বাদ চলে যাবে। এখানে তো পুরাটাই বাদ, থাকবে কত? 5। আমরা মনে মনে বাকি ক্যালকুলেশনটুকু কিন্তু করে ফেললাম যখন আমি এই বেসিকটা আমার ক্লিয়ার থাকবে। তখন 5n - 15 ইকুয়াল টু হচ্ছে 4n, মাইনাস করলে n এর মান হচ্ছে 15। ওকে, আচ্ছা, যদি কখনো আমাকে বলে যে n সংখ্যক জিনিসের সবগুলো জিনিস নিতে হবে, তো যতগুলো জিনিস আছে সবগুলো ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? ছিল n সংখ্যক জিনিস, সেখান থেকে n সংখ্যক জিনিসই নেব, তাহলে তার মান কি দাঁড়াচ্ছে? npn। তো npn এর মানটা কত? থাকতেই পারে npn সমান কত। তো npn যদি আপনারা মানে ব্যাখ্যা করে দেখাইতে চাই, উপরে n ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে n - n ফ্যাক্টরিয়াল, তাহলে কি দাঁড়াচ্ছে? n ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, এটার মান হচ্ছে n ফ্যাক্টরিয়াল। সারা জীবন তো অঙ্ক করে গেছি যে আমাদের একটা, যেমন বলে দিলাম যে ঢাকা, এই শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়, সরাসরি লিখে দিতাম যে 1টা 2টা 3টা 4টা 5টা আছে, তার মানে 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, এইভাবে করে আমরা অঙ্ক করতাম। তো কেন এই 5 ফ্যাক্টরিয়াল নিতাম, মানে ওই সংখ্যাটাই কেন নিতাম? কারণ আমরা জানি সবগুলো জিনিস নিলে ওই সংখ্যাটি ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, সবগুলো জিনিস নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা হবে ওই সংখ্যাটির ফ্যাক্টরিয়াল। আচ্ছা, যদি আমরা একটাও না নিই, অর্থাৎ এই n সংখ্যক জিনিস থেকে কোনোটাই নেই নাই, সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কিভাবে হবে? মানে np0 এর মান কত, এক কথায় জানতে চাচ্ছি np0 এর মান কত হবে। তো আমরা ক্যালকুলেশন করি, n ফ্যাক্টরিয়াল নিচে হচ্ছে n-0 ফ্যাক্টরিয়াল, তাহলে n-0 মানে তো n ই থাকবে, n ফ্যাক্টরিয়াল ভাগ n ফ্যাক্টরিয়াল, কাটাকাটি করলে 1। তো এইটার মান আসে যে np0 এর মান কত। আচ্ছা, ব্লার হয়ে গেছে, একটু ওয়েট করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হয়তো মোবাইলে কোনো কল এসেছিল, যার কারণে হয়তো নেট প্রবলেম ছিল, ঠিক হয়ে যাবে 2-1 মিনিটের মধ্যে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করেন জাস্ট। হ্যাঁ, এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। জি, কি বলছেন? ফানান্না ইসলাম, জি ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলছিলাম যে np0 npn এই মানগুলো আমরা নির্ণয় করতে পারি, বা এগুলোর মানগুলো আমরা দেখলাম। এখন চলে যাচ্ছি যে আমরা এই বিন্যাস থেকে কি কি টাইপের প্রশ্ন থাকতে পারে। যেমন বলে দিল যে আমেরিকা,
শব্দটির বিন্যাস সংখ্যা কত? শব্দটির সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? আমি সম্পূর্ণ প্রশ্নটি লিখছি না, পুরোটাই মুখে বলছি। আমেরিকা শব্দটির সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে, বা সবগুলো বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যাবে, জাস্ট এইটা। তো আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা আমরা জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছি। হয়তো আমেরিকার জায়গায় অন্য যে কোনো ওয়ার্ড আসতে পারে এডুকেশন, আসতে পারে আমাদের ক্রিটিক্যাল, আসতে পারে ডিজিটাল, ইত্যাদি যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে। আমরা এক্সাম্পল দেওয়ার জন্য জাস্ট এখানে একটা আমেরিকা নিয়েছি। তো এটার জন্য মোট বর্ণ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আমরা জানি যে 7টি ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি 7টি জিনিস নিয়ে আমরা বিন্যাস গঠন করি, সেক্ষেত্রে আমার ফলাফল হবে হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এইটাই অ্যান্সার হতো যদি এখানে একই চেহারার কোনো কিছু না থাকতো। যেমন এখানে এ আছে কয়টা? দুইটা এ আছে যার চেহারা একই রকম। তো এই দুইটাকে আমি যখন পাশাপাশি রাখবো, বা আমি দূরে আগে পরে রাখি না কেন, দেখি কি বোঝার উপায় আছে যে কোনটা আগে রাখছি কোনটা পরে রাখছি? বোঝা যাবে না। অর্থাৎ এই সংখ্যাগুলোর সাহায্যে নতুন কোনো বিন্যাস সংখ্যা আমরা পাবো না। অর্থাৎ এগুলো ভিন্ন ভিন্ন কোনো সংখ্যা বা ওয়ার্ড বা লেটার না, ওকে, বা অক্ষর না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ একাধিক যেটা থাকবে, যতবার থাকবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমরা বিন্যাস সংখ্যা পেয়ে যাব। এর মধ্যে আর কোনো ডাবল আছে? আর কোনোটা নাই। তাহলে এটার রেজাল্ট হবে কত? 7 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 5040 ভাগ হচ্ছে 2, টোটালি আসবে 2520। রেজাল্ট হবে 2520। হ্যাঁ, আপনারা মিনিমাম এই 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মানগুলো মনে রাখার চেষ্টা করবেন। এর মান হচ্ছে 5040, 6 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 720, 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120, এরপর 4 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 24, 3 ফ্যাক্টরিয়ালের মান 6, 2 ফ্যাক্টরিয়ালের মান 2, 1 ফ্যাক্টরিয়াল 1, 0 ফ্যাক্টরিয়ালও 1। তো 0 থেকে 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত যদি আপনারা মনে রাখতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে হিসাব করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, আবারও ব্লার হয়ে গেছে। তো নেটের প্রবলেম নাকি ফোন এসেছিল? এত ব্লার হয়ে গেলে তো ক্লাস নেওয়া প্রবলেমই। আচ্ছা, আমি তাহলে ভিডিওটা কেটে দিয়ে দেন আবার শুরু করি, যেহেতু এটা ব্লার হয়ে যাচ্ছে। সেটা মনে হয় বেটার হয়। আপনারা কেউই আর কি চলে যাবেন না, সবাই থাকবেন। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আবার জয়েন করছি।